হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকে ক্লাসে। তো আজকে আমরা পরিসংখ্যান দ্বিতীয় পত্রের অধ্যায় ৪ এর এমসিকিউর উপর ওয়ান শট ক্লাসটা নিতে যাচ্ছি। তো তোমরা যারা এই ক্লাসের জন্য বা এই চ্যাপ্টারের এমসিকিউর জন্য অপেক্ষা করছিলে, এই চ্যাপ্টারটা পড়া হয়েছে এবং এবার আমি করেছি কি যে তোমরা যারা হয়তোবা এই অধ্যায়টা যারা ভালো করে পড়োনি, হ্যাঁ? কিন্তু এমসিকিউর জন্য এই অধ্যায়টা পড়তে চাচ্ছ, তো তাদের সুবিধার্থে, আর যারা পড়েছো তো ভালোই পড়েছো। তাদের সুবিধার্থে আমি যে ইনফরমেশনগুলা জানা থাকলে তুমি সহজে এমসিকিউ গুলো সলভ করতে পারবা, এই ইনফরমেশনগুলো আমি আগে স্লাইডে দিয়ে দিয়েছি। কেমন? তো আমরা আজকে ক্লাসে তোমরা সবাই আমার সাথে একবার তোমরা এই ইনফরমেশনগুলো একটু পড়ে নিবা। তো পড়ে নিলে যখন তুমি এগুলা পড়া হবে, তখন তুমি যখন এমসিকিউ করতে যাবা, দেখবে খুব সহজে এমসিকিউ গুলো করতে পারছো। তো আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি যে এই যে আমি স্লাইডে যে ইনফরমেশনগুলো দিয়েছি সেগুলো তুমি একটু সময় নিয়ে সময় নিয়ে আমি তো বুঝিয়ে দিবই, তুমি একটু সময় নিয়ে এগুলা একটু মুখস্থ বলো বা ইনফরমেশনগুলা একটু রাখার চেষ্টা করবা, মনে রাখার চেষ্টা করবা। আর যারা এই অধ্যায়টা খুব ভালোভাবে করছো তারা মেক্সিমাম তারা এই যে ইনফরমেশনগুলো মেক্সিমামই তারা পারে। তারপর একবার আম এক নজরে দেখার জন্য আমরা এটা একটু খুব ভালো কাজে দিবে। তো চলো আমরা শুরু করি। যে জিনিসগুলো জানা দরকার আমাদের এই অধ্যায়ে এমসিকিউ সলভ করার জন্য সেই ইনফরমেশন আমরা শুরু করি। তো স্লাইডে দেখতে পাচ্ছ। তো আশা করি দেখা যাচ্ছে। তো চলো আমরা শুরু করি আজকে ক্লাসটা। দেখো, আ অধ্যায় ৪ হচ্ছে দ্বিপদী বিন্যাস সর্বপ্রথম আ যিনি আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছে জেমস বার্নলি। আমরা এখানে তাহলে এমসিকিউ আকারে আসতে পারে। জেমস বার্নলি কে আবিষ্কার করেছিলেন? জেমস বার্নলি আবিষ্কার করেছিলেন। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে একটা তোমার এমসিকিউ বলতে পারি। আর জেমস বার্নলির যে তোমার জন্মসাল, মৃত্যুসাল অতটা ইম্পোর্টেন্ট না। এখনো আসেনি। তারপর আমি দিয়ে রেখেছি। আপাতত আ দরকার নেই। আরেকটা জিনিস থাকতো সুইডিশ বলতে পারো। সুইস গণিতবিদ জেমস বার্নলি। যার জন্ম হচ্ছে ১৬৫৪ আর মৃত্যু হচ্ছে ১৭০৫। তো উনি কখন করছে? অষ্টাদশ শতাব্দীতে ১ম দিকে তিনি এই দ্বিপদী বিন্যাসটা উদ্ভাবন করেন। তাহলে এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে। বেশিরভাগ এমসিকিউ এসেছে এরকম কে আবিষ্কার করেছেন বা কে উদ্ভাবন করেছেন? সেটা হচ্ছে জেমস বার্নলি। কেমন? তারপরে দেখো দ্বিপদী বিন্যাসটি আ মূল দ্বিপদী বিন্যাসের যে নামকরণটা কেন করা হয়েছে? দ্বিপদী কেন? কারণ তোমরা আ যারা সায়েন্স স্টুডেন্ট অনেকে পারো পারার কথা। তো দ্বিপদী বিস্তৃতি বলে একটা কথা আছে। দ্বিপদী উপপাদ্য বলে একটা কথা আছে। এটা কি আমি একটু তোমাদেরকে বলি, যারা আ নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে তারাও বলতে পারবা। তারা ছোটবেলায় দেখছো, তোমরা ম্যাথ করছিলে না? যে a প্লাস b হোল স্কয়ার সূত্র, a প্লাস b হোল কিউবের সূত্র। এগুলো করছো তোমরা, কেমন? তো এখানে কয়টা পদ? ২ টা পদ। কয়টা পদ? ২ টা পদ, হ্যাঁ? তো এটাকে বিস্তৃতি করলে একটা উপাদ্য আছে। এই উপাদ্যের সাথে আমরা বিস্তৃতি করি। যে সূত্রটা তুমি করছো, এই যে একই সূত্র দিয়ে আমরা যখন a প্লাস b হোল টু দি পাওয়ার 4 লিখতাম, তখন কিভাবে করবা? তাই না? তো এভাবে করে পাওয়ার যতই থাকুক এটা বিস্তৃতি করা যায়। তো যেটা সাহায্য করি সেটাকে বলা হয় দ্বিপদী উপপাদ্য। ঠিক আছে? তো সেই দ্বিপদী উপপাদ্যের সাধারণ পত্র হচ্ছে এরকম যে তোমার NCR a টু দি পাওয়ার n মাইনাস r b টু দি পাওয়ার r দেখতে এরকম। ঠিক আছে? তো এই যে সাধারণ পদটা আর দ্বিপদী বিন্যাসের সাধারণ পদটা সেম, একই রকম। তুমি যদি একটু দেখো দ্বিপদী বিন্যাসের মনোবিন্যাসটা কেমন ছিল? NCx, তারপর p টু দি পাওয়ার n মাইনাস x, q টু দি পাওয়ার x, এভাবে ছিল, তাই না? তাহলে একদম মিল আছে না? সো তোমার এত ডিটেইলস জানার দরকার নেই। এই কথাটা যে মনে রাখার জন্য আমি তোমাকে একটু ব্যাখ্যা দিয়েছি। আর কিছুই না। তো মনে রাখবা যে দ্বিপদী বিন্যাসটার নামকরণ কেন করা হয়েছে? কারণ দ্বিপদী উপপাদ্যের সাথে দ্বিপদী উপপাদ্যের যে সাধারণ পদটা আছে সেটার মতো একই রকম আ মান গ্রহণ করে বিধায় এটার নামকরণটা এরকম করা হয়েছে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমি এটা মুছে দেই। তারপরটাতে কি বলছে? দ্বিপদী বিন্যাস দ্বি এখন দ্বিপদী পরীক্ষা তোমরা যদি বলো দ্বিপদী মানে ২। তাহলে কি বলছে? কোন দৈব পরীক্ষার প্রতিবার চেষ্টায় ২ ধরনের ফলাফল পাওয়া যায়। তাহলে আমরা কোন দৈব পরীক্ষাগুলো নিয়ে কথা বলছি? যে সকল দৈব পরীক্ষার ফলাফল প্রতিটা চেষ্টায় ফলাফল হবে ২ টা। যেমন ধরো তুমি এটা হেড থ্রো করছো, সরি কয়েন নিক্ষেপ করছো, তাহলে তোমার ফলাফল ২ টা আসবে। একটা হচ্ছে হেড অর টেইল। ঠিক আছে? তাহলে এটা দ্বিপদী পরীক্ষার মধ্যে যাবে। ধরো তুমি একটা আ ক্লাসের শিক্ষার্থীকে বাছাই করছো, এখন সেই শিক্ষার্থী হয় মেল হবে আর ফিমেল হবে। মানে ছাত্র হবে না ছাত্রী হবে। ফলাফল কয়টা? ২ টা। এরকম ২ টা ফলাফলগুলাকে আমরা নিয়ে কাজ করব। তাহলে যে ২ পরীক্ষায় ফলাফল প্রতিটা চেষ্টায় ফলাফল ২ টা হবে, ২ দ্বিপদী খেয়াল করো, দ্বিপদী না? তো ২ টা নিয়ে কথা হচ্ছে, হ্যাঁ? তাহলে ধরো তুমি একটা আম আম চুজ করতেছো, আমটা হয় ভালো হবে নাহলে খারাপ হবে। এরকম একটা ব্যাপার।
তাহলে আমি আর ডিটেইলসে যাচ্ছি না, কারণ এগুলো আমরা ক্লাসে পড়িয়েছি। এখন জাস্ট একটু যতটুকু জানা দরকার ততটুকু বলছি। তাহলে কোনো দলীয় পরীক্ষার প্রতি চেষ্টায় যদি ফলাফল ২ টা থাকে, যার একটাকে আমরা সফলতা বলি, আরেকটাকে বিফলতা বলি। এ ধরনের চেষ্টাকে আমরা বলব বার্নৌলি চেষ্টা। আর বার্নৌলি চেষ্টা কিছুই না। বার্নৌলি চেষ্টা হচ্ছে আসতেছি। জেমস বার্নৌলি করছে। আচ্ছা, বার্নৌলি নামে। তো চেষ্টা কি? চেষ্টা কি সেটা আবার আমরা পড়ছি কোথায়? অধ্যায় ১ এ পড়েছি, তাই না? তারপর বলছে কি কোন দ্বিপদী বিন্যাসে চেষ্টার সংখ্যা যদি n এর মান n = 1 হয়ে যায় তাহলে সেটাকে বার্নৌলি বিন্যাস বলে। দ্বিপদী বিন্যাস কখন বার্নৌলি বিন্যাস হবে? শিখে গেছো। যখন n এর মান 1, মানে যদি একটা চেষ্টা নিয়ে গঠিত দ্বিপদী পরীক্ষাকে আমরা তখন কি বলছি? বার্নৌলি পরীক্ষা বলি বা বার্নৌলি বিন্যাস বলে ফেলি। তাহলে এটা ক্লাসে আলোচনা করেছি। তারপরে একটু জাস্ট মনে করার জন্য, মনে রাখার জন্য একটু লিখেন বা মনে রাখার চেষ্টা করো। যারা, আমি বারবার বলছি, আমি এখানে একটু ফোকাস কম করব। ডিটেইলস বুঝাবো না। কারণ ডিটেইলস বুঝাতে গেলে তো আমাকে কি করতে হচ্ছে? ক্লাসেই বড় হয়ে যাবে ক্লাসটা। তো যারা ক্লাস করেছো, ক্লাস করে এটা করছো, তারা বুঝে যাচ্ছে। আর যারা ক্লাস করোনি বা ওদের স্কিপ করছো, এমসিকিউর জন্য ক্লাসটা করছো, তোমরা আবার মুখস্থ রাখার চেষ্টা করো। আমি বলে দিব যে কিভাবে এমসিকিউতে আসবে। যেমন এখান থেকে আসবে কিভাবে? যে কখন দ্বিপদী বিন্যাস আ বার্নৌলি বিন্যাসে রূপান্তরিত হয়। তখন কখন? যখন n এর মান 1 হয়ে যায়। কেমন? তারপর আসো একটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করা হলো, তা একটি বার্নৌলি চেষ্টা। যে একবার নিক্ষেপ করা হয়েছে। কয়বার নিক্ষেপ করা হয়েছে? একবার। যদি একবারের চেয়ে বেশি করত, ২ বার, ৩ বার, ৪ বার, তখন সেটা দ্বিপদী চেষ্টা হয়ে যেত। কেমন? তারপরে দেখো একটি নিরপেক্ষ মুদ্রা একাধিকবার, এই যে একাধিকবার করছে, তখন সেটা দ্বিপদী পরীক্ষায় চলে গেছে। ঠিক আছে? আচ্ছা। দ্বিপদী পরীক্ষণের ফলাফল নির্দেশকারী চলকই দ্বিপদী চলক। তো দ্বিপদী চলকের সংজ্ঞা কাকে বলে এটা শিখছো। দ্বিপদী পরীক্ষার ফলাফল নির্দেশকারী চলককে আমরা দ্বিপদী চলক বলি। কেমন? এটা মান কি নেয়? মান নেয় 0, 1, 2 এরকম করে n পর্যন্ত। n এর মান কত? সামনে আসবে। n এর মান হচ্ছে 30 থেকে কম। n এর মান 30 থেকে কম। তাহলে দ্বিপদী চলকের মান n এর মানটা 30 থেকে কম হবে। এটা আমি সামনে আলোচনা করব। আবার একটা দেখো যে এই চলকটার মানটা বিচ্ছিন্ন চলক। কি চলক? বিচ্ছিন্ন দৈব চলক। এটা কি চলক? বিচ্ছিন্ন দৈব চলক। কারণ পৃথক, পৃথক মান গ্রহণ করছে। তারপর আসো। একটি নিরপেক্ষ মুদ্রা ১২ বার নিক্ষেপ করলে প্রাপ্ত মাথার সংখ্যা x একটা দ্বিপদী চলক। দেখো এই যে ১২, যে আমি কয়বার নিক্ষেপ করছি? ১২। ১২ কি ৩০ থেকে কম না? দেখছো ৩০ থেকে কম। সে ১২ না, সে যদি ২৫ বারও নিক্ষেপ করত, ২৯ বারও নিক্ষেপ করত, তাও সে স্টিল কি থাকবে? দ্বিপদী চলক থাকবে। কিন্তু যখন সেটা ৩০ এর বেশি হয়ে যাবে, ৩০ বা ৩০ এর বেশি হয়ে যাবে, তখন সেটা আর দ্বিপদী থাকবে না, সে পৈশ্য চলকে চলে যাবে। ঠিক আছে? এটা আমরা পৈশ্য চলক, পৈশ্য বিন্যাস অধ্যায়ে গিয়ে আলোচনা করব। এটা গেল। পরবর্তীতে আমরা যদি যাই, পরেরটা দেখো। দ্বিপদী বিন্যাস একটি বিচ্ছিন্ন চলকের সমানুপাতিক বিন্যাস। কিছু আগে বললাম, দেখছো? ইনফরমেশনটা ক্লিয়ার? একটি বিচ্ছিন্ন দৈব চলকের সমানুপাতিক বিন্যাস। আর দ্বিপদী বিন্যাসের সমস্ত সম্ভাবনার যোগফল ১। এটা আমরা কোথায় পড়ছি? একদম সহজ, অধ্যায় ২ এ পড়ছি। কোন একটা সম্ভাবনা বিন্যাস হইতে হলে, একটা সম্ভাবনা ফাংশন হতে হলে, তাহলে একটা বৈশিষ্ট্য ছিল কি? যে সবগুলো মানের সম্ভাবনার যোগফল কত হইতে হবে? তাকে 1 হইতে হবে। এই কথাটা এখানে বলছে। সো এটা সবার জন্য সত্য। এটা পৈশ্য বিন্যাসের বেলায় সত্য, দ্বিপদী বিন্যাসের বেলায় সত্য, ইভেন পরিমিত বিন্যাসের বেলায় সত্য হবে। তারপর আসো দ্বিপদী বিন্যাসের পরামিতি কয়টি? ২ টি। সবচেয়ে ইম্পোর্টেন্ট, কয়টি? ২ টি। n আর p। n টাকে বলা হয় চেষ্টার সংখ্যা, n টাকে বলা হয় চেষ্টার সংখ্যা, p হচ্ছে সফলতার সম্ভাবনা। p হচ্ছে কি? সফলতার সম্ভাবনা। আর সম্ভাবনা ফাংশনটা দেখতে এরকম। দেখো ncx p⁴x and p⁴nx, হ্যাঁ? এরপর কি বলছে? যে x = what? x এর মানটা দেখো 0, 1, 2 এরকম করে n পর্যন্ত। তাই তো? যে আমি বললাম n এর মান আবার কত? MCQ তে আসবে। n এর মান কত? n এর মান হচ্ছে তোমার সরি, n এর মান হচ্ছে less than 30। তারপর হচ্ছে কি? সফলতার সম্ভাবনা আর বিফলতার সম্ভাবনা যোগ করলে ১ আসতে হবে। আচ্ছা, p টা ছিল সফলতার সম্ভাবনা, তাহলে q টা কি? বিফলতার সম্ভাবনা। ঠিক আছে? এবং সে দুইটার সম্ভাবনা যোগ করলে কত আসতে হবে? 1। এরপর আসেন দ্বিপদী বিন্যাসের গড়। গড় কত? গড় হচ্ছে np। গড় হচ্ছে কত? np। মনে থাকবে? এটা মিউ দ্বারা প্রকাশ করা হয়, এক্সপেকটেশন x দ্বারাও প্রকাশ করা হয়। সেটা হচ্ছে np। n আর p কে গুণ করতে হয়। আর ভেদাঙ্ক কত? ভেদাঙ্কটা অ্যাকচুয়ালি কি? আ দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতও বলা যায়, আবার ভেদাঙ্কও বলা যায়, একই কথা। দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত কাকে? এটা দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত যেহেতু ভেদাঙ্কের সমান, এটা আমরা ফার্স্ট পেপারে চ্যাপ্টার 5 এ শিখছি। তাহলে এটা সিগমা স্কয়ার দ্বারা প্রকাশ করা হয়, Vx দ্বারা প্রকাশ করা হয়, μ2 দ্বারা প্রকাশ করা হয়। আর সেটার মান কত? npq। মনে থাকবে? আচ্ছা। দ্বিপদী বিন্যাসে পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি। তাহলে ভেদাঙ্কের ধনাত্মক বর্গমূলটাই হচ্ছে তোমার আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান। ঠিক আছে? সিম্পল কাজ, জাস্ট রুট করে দিলে, ভেদাঙ্ককে রুট করে দিলেই আমরা কি পেয়ে যাব? আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান পেয়ে যাব। √npq। ওকে? তারপর আসেন দ্বিপদী বিন্যাসের বঙ্কিমতাঙ্ক। কত? q - p √npq।
তো বঙ্কিমতাঙ্কের মান যদি তোমার এই যে এটার মান যদি তোমার কি হয় এটা পড়ছো, যদি 0 হয় তাহলে এটা সুষম। যদি এটার মান তোমার ধনাত্মক হয় তাহলে ধনাত্মক বঙ্কিম। আর যদি এটার মান তোমার ঋণাত্মক হয় তাহলে এটা ঋণাত্মক বঙ্কিম। ঠিক আছে? এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি। একইভাবে সূচলতাঙ্ক দেওয়া আছে বিটা 2। সো বিটা 2 এর মান যদি তোমার 3 এর সমান হয় তাহলে এটা মধ্যম সূচালো বলি আমরা। বিটা 2 এর মান যদি 3 থেকে বড় হয় তাহলে আমরা এটা বলি অতি সূচালো। আর বিটা 2 এর মান যদি 3 থেকে ছোট হয় আমরা এটাকে বলি অনতি সূচালো। ঠিক না? আচ্ছা, খুব ইম্পোর্টেন্ট একটা প্রপার্টি, সেটা হচ্ছে দ্বিপদী বিন্যাসের গড় সবসময় ভেদাঙ্ক থেকে বড় হবে। গড় সবসময় ভেদাঙ্ক থেকে বড় হবে। স্যারের সাথে এগুলো মুখস্থ করে ফেলো। গড় সবসময় কি হবে? ভেদাঙ্ক অপেক্ষা বড় হবে দ্বিপদী বিন্যাসের বেলায়। বসুবিন্যাসে গিয়ে দেখবা গড় ভেদাঙ্ক সমান। গড় ভেদাঙ্ক, গড় আর ভেদাঙ্ক সমান ওখানে। আচ্ছা। এবার দেখো এই যে এই শর্তটা একটু দেখো, এটা আমরা পড়েছিলাম। দ্বিপদী বিন্যাসের শর্ত। তাহলে কোনো একটা দ্বিপদী পরীক্ষা বা স্যার কোনো একটা দৈহিক পরীক্ষা কখন সেটা দ্বিপদী বিন্যাস মেনে চলবে? তাহলে তার শর্তগুলো কি? সেখানে চেষ্টার সংখ্যাটা সসীম হতে হবে। মানে ৩০ এর চেয়ে কম হতে হবে। n এর মানটা less than 30 হইতে হবে। ৩০ এর বেশি হয়ে গেলে সেটা আর তোমার দ্বিপদী বিন্যাস থাকবে না। তখন সেটা পৈশ্য বিন্যাস চলে যাবে। তারপর চেষ্টাগুলো প্রত্যেকটা একে অন্যের সাপেক্ষে স্বাধীন। মানে প্রত্যেকটা চেষ্টা স্বাধীন। যেমন ধরো তুমি একটা কয়েন নিক্ষেপ করতেছো। প্রতিবার কয়েন নিক্ষেপ করাটা সেম মানে আগের উপর নির্ভর করবে না। হুম? তো প্রতিবার যে আমি কয়েন নিক্ষেপ করতেছি তখন কি হেড বা টেল আসবে কিনা সেটা আগেরটাতে হেড বা টেল আসছে কিনা তার উপর নির্ভর করবে না। এটাকে বলে স্বাধীন। তারপর থেকে প্রতিটি চেষ্টায় ২ টি সম্ভাব্য ফলাফল থাকবে। হ্যাঁ, যেটা বলছি। তাহলে দ্বিপদী পরীক্ষা বলো, দ্বিপদী পরীক্ষার প্রতিটা চেষ্টায় ফলাফল কয়টা থাকে? ২ টা। একটা সফলতা, একটা বিফলতা। আর প্রতিটা চেষ্টায় সফলতা-বিফলতার সম্ভাবনা কি থাকবে? সেইম থাকবে। তুমি যদি একটা কয়েনকে ১০ বার নিক্ষেপ করো, প্রতিবারেই হেড আসার সম্ভাবনা যা হবে, হেড আসার সম্ভাবনা হাফ, টেল আসার সম্ভাবনা হাফ। তুমি প্রতিবার নিক্ষেপেই হেড, টেল আসার সম্ভাবনাটা সেইম থাকছে। এই একই থাকছে। এটাই বুঝাচ্ছে। ঠিক আছে? ইনফরমেশনগুলো আমরা মোটামুটি শেষ করলাম। আরো আসো আরেকটু দেখি। সেটা কি? যে দ্বিপদী বিন্যাসে ১ টি বা ২ টি প্রচুর থাকতে পারে। খুব সুন্দর একটা এমসিকিউ, এটা এখন পর্যন্ত আসেনি কিন্তু আসতে পারে। এই ইনফরমেশনটা আসতে পারে। দ্বিপদী বিন্যাসে প্রচুর কিন্তু একাধিক হতে পারে। হ্যাঁ? এই যে একটা তারপরে দেখো একটা মজার ইনফরমেশন। এটা প্রমাণটা আমরা লাগবে না। জাস্ট এটা ইনফরমেশন হিসেবে মনে রাখবো। কি বলছে? ২ টি স্বাধীন দ্বিপদী চলকের যোগফল একটি দ্বিপদী চলক। হ্যাঁ। এখন এই কথাটা তোমার মজার কাহিনী কি জানো? এই কথাটা তোমার পোষ্য চলকের বেলায়ও খাটবে, আবার পরিমিত চলকের বেলায় খাটবে। সবার বেলায় খাটবে। সো এটা এমন একটা লাইন যেটা সবার জন্য সত্য। ঠিক আছে? তাহলে ২ টি স্বাধীন দ্বিপদী চলক না বলে যদি পোষ্য বলতো, তাহলে ২ টা চলক ধরো x আর y, সেটা x দ্বিপদী চলক, y ও দ্বিপদী চলক। তো তাদেরকে যোগ করে আমি যদি নতুন একটা চলক ধরো z নিই, তাহলে z টাও একটা দ্বিপদী চলক। ঠিক আছে? তাহলে আবার দেখো x আর y যদি ২ টি স্বাধীন পোষ্য চলক হয়, তাহলে তাদের যোগফল z টা একটা স্বাধীন পোষ্য চলক। মানে একটা পোষ্য চলক হবে। আবার x আর y যদি ২ টি তোমার পরিমিত চলক হয়, তাহলে তাদের যোগফলটা একটা পরিমিত চলক হবে। সিম্পল কাজ। এটার ব্যাখ্যা আর দিচ্ছি না। কারণ এটা প্রমাণ টাইপসের জিনিস। আমরা এখন ইনফরমেশন হিসেবে মনে রাখবো। তো দ্বিপদী বিন্যাসে গড় ঋণাত্মক হতে পারে না। একটা মজার জিনিস। দ্বিপদী বিন্যাসে গড় কখনো ঋণাত্মক হবে না। বি কেয়ারফুল। গড় কত? NP। কেমনে ঋণাত্মক হবে? n এর মানটা কি? n হচ্ছে চেষ্টার সংখ্যা। আমি কয়বার নিক্ষেপ করছি, কয়বার চেষ্টা করছি সেটা তো কখনো নেগেটিভ হবে না। তাহলে এটা একটা অলওয়েজ পজিটিভ ভ্যালু। আবার P হচ্ছে একটা সম্ভাবনা। তো সম্ভাবনা কখনো নেগেটিভ হয় না। তো ২ টা পজিটিভ সংখ্যার গুণফল অলওয়েজ পজিটিভই হবে। কখনো নেগেটিভ হবে না। তো মনে রাখবা যে দ্বিপদী বিন্যাসের গড় কখনো নেগেটিভ হতে পারে না। ওকে? এরপরে দেখো মজার কাহিনী যে দ্বিপদী বিন্যাসের NPQ। তাহলে n হচ্ছে কি চেষ্টার সংখ্যা, নেগেটিভ হবে না, অলওয়েজ পজিটিভ। P হচ্ছে সফলতার সম্ভাবনা, সম্ভাবনা পজিটিভ। Q হচ্ছে বিফলতার সম্ভাবনা, এটাও তো পজিটিভ না? তাহলে NPQ সবসময় পজিটিভ, এটা কখনো ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে? বুঝতে পারছি। একদম সহজ জিনিস। তো মোটামুটি আমাদের ইনফরমেশনগুলো শেষ। আমরা যদি একটু দেখি যে ইনফরমেশনগুলো তোমরা একটু কষ্ট করে আ ভালো করে একটু রিড আউট করবা। তারপরে তোমরা এমসিকিউ তে যাবা। দেখবা খুব সহজে এমসিকিউ সলভ করতে পারতেছো। ঠিক আছে? তো চলো আমরা এমসিকিউ সলভ করি। আসো। দ্বিপদী বিন্যাসে পরামিতি কয়টি? বুঝে গেছো n আর p ২ টা। তাই না? n আর p। দ্যাটস ইট। বুঝার কিছু নেই। ক্লাসে তুর্য একটি নিরপেক্ষ মুদ্রা ২০ বার নিক্ষেপ করছে। কয়বার নিক্ষেপ করছে? মুদ্রা নিক্ষেপ করছে। খেয়াল করো, মুদ্রা নিক্ষেপ করছে। তাহলে মুদ্রা নিক্ষেপ করলে মুদ্রা নিক্ষেপ একটা দ্বিপদী বিন্যাস মেনে চলে। কারণ এখানে ফলাফল ২ টা পাওয়া যায়। ঠিক আছে? তো কয়বার নিক্ষেপ করছে? ২০ বার। সো ২০ বারটা কি ৩০ থেকে কম না? চেষ্টার সংখ্যাটা কি ৩০ থেকে কম না? তো ৩০ থেকে কম হলে এটা কি হবে? দ্বিপদী চলক হবে। ডান? যদি ২০ বার নিক্ষেপ না করে সে ৩০ বার চেয়ে বেশি করত, ৫০ বার ৬০ বার করত, তখন গিয়ে এটা পৈষ্য চলক হয়ে যেত। ঠিক আছে? দ্বিপদী পরীক্ষার সম্ভাব্য ফলাফল কয়টি? প্রতিটি চেষ্টার সম্ভাব্য ফল ২ টা। সফলতা, বিফলতা। তাই না? দেখছো ওই যে ইনফরমেশন গুলো এখানে সরাসরি চলে আসতেছে।
দ্বিপদী বিন্যাসে বঙ্কিমতার মান কোনটি? এই যে বুঝে গেছো 4 নাম্বার। কিউ মাইনাস পি রুট ওভার এন পি কিউ ডিভাইড বাই রুট ওভার এন পি কিউ। ঠিক আছে? এটা আমরা ওই যে প্রথম লাইনটাতে প্রথম যে স্লাইডগুলোতে কিন্তু ইনফরমেশন মধ্যে ছিল। এগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় আসছে। এগুলোই আসবে। এই যে দ্বিপদী বিন্যাস কে উদ্ভাবন করেন? জেমস বার্নলি। গট ইট? দেখো খুব দ্রুত করে ফেলতেছি না? খুব দ্রুত করা যায়। এই ধরনের ইম্পোর্টেন্ট স্টার মার্ক দিয়ে রাখো। এইটা আসবেই। এটা একটা আসার সম্ভাবনা বেশি। কি বলছে? একটি দ্বিপদী বিন্যাসের গড় হচ্ছে ৪, পরিমিত ব্যবধান √3 হলে n এর মান কত? তো গড় মানে কি? দ্বিপদী বিন্যাসের গড় হচ্ছে কত? np, তাই না? np এর মান হচ্ছে ৪। এ ধরনের ম্যাথ আমরা করিয়েছি। আর পরিমিত ব্যবধান হচ্ছে √np কিউ, সেটা কত? √3। তাহলে এখানে আমরা স্কয়ার করে দিলাম। উভয় পাশে স্কয়ার করে দিই। তাহলে কত হবে? npq সমান হচ্ছে 3। এখন এই np এর মান হচ্ছে কত? ৪। তাহলে 4q সমান হচ্ছে 3। তাহলে q এর মান কত? q এর মান হচ্ছে 3/4। ডান। আর আমাকে বলছে n এর মান বের করতে। আচ্ছা ঠিক আছে। q এর মান পেলাম তো? এখন আমি p এর মান বের করব। কিভাবে বের করব? ওই যে p + q = 1, এখান থেকে আমি p এর মানটা বের করে নিব আগে। এই যে 1 - q হবে। কেমন? 1 - q। তাহলে 1 - 3/4, তাহলে কত? 1/4 থাকে। ঠিক আছে? এখন এই যে p এর মানটা আমি পেলাম, p এর মানটা আমি এখন বসায় দিব এইখানটাতে। তাহলে n * p এর জায়গায় 1/4 = 4। তাহলে 4, 4 আর গুণন করলে কত হয়? 16 হয়। তাহলে আমাদের n এর মান কত? 16। তাহলে এই প্রশ্ন দিয়ে তোমাকে জিজ্ঞেস করতে বলতে পারে যে বিফলতার সম্ভাবনা কত? সফলতার সম্ভাবনা কত? জিজ্ঞেস করতে বলতে পারে এবং চেষ্টার সংখ্যা কত? ৩ টোটা জিজ্ঞেস করতে বলতে পারে। সো এখানে যেহেতু চেষ্টার সংখ্যা বের করতে বলছে, সো আমাকে এখান পর্যন্ত আসতে হইছে। বাট সেটা এখানেও স্টপ করতে বলতে পারে, এখানেও স্টপ করতে বলতে পারে, এখানেও চাইতে পারে। ঠিক আছে? তো এই টাইপসের ম্যাথগুলা খুবই ইম্পোর্টেন্ট। সো এটা এই ধরনের ম্যাথগুলা দয়া করে, এগুলো ম্যাথ আমরা আমাদের এই যে আমরা ক্লাস যখন করছি, আমাদের ক্লাসের টাইপ 1 এর মধ্যে ছিল। হুম? সো এটা অপরিচিত নয় একদমই। এবার নেক্সট এমসিকিউতে চলে যাই। দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে গড় কিন্তু ভেদাঙ্ক থেকে বড়। এটা আমরা জানি। এই যে গড় ভেদাঙ্ক থেকে বড়। তারপর দ্বিপদী বিন্যাস কখন তোমার সুষম হয়? যখন আ দেখো সুষম কখন হবে? যখন এটার মান 0 হবে, তাই না? এটার মান কি ছিল? q - p √npq = 0। তাহলে আমি যদি আর গুণন করি q - p = 0, তাহলে এখানে q - p সমান 0 আসলে আমি যদি ওইটাকে ওপাশে নিয়ে যাই তাহলে কি আসতেছে? q আর p সমান হইতে হবে। q আর p কি হইতে হবে? সমান হইতে হবে। এই যে সমান হইতে হবে। ঠিক আছে? আর যদি এটা ধনাত্মক বঙ্কিম বলতো, তো মনে রাখা একদম সহজ জিনিস ভাই, একদম সহজ। যখন কিউটা বড় হবে, কিউটা বড় হবে, কারণ দেখো বড় থেকে ছোটটা বিয়োগ করলে প্লাস, আর ছোট থেকে বড় বিয়োগ করলে মাইনাস কিছু আসে, তাই না? তো কিউর মানটা যদি কি হয়? বড় হয়, পি এর মানটা ছোট হয়, তাহলে বিয়োগ করলে এটা ধনাত্মক মান আসবে। তাহলে কিউর মানটা যদি বড় হয় পি থেকে, তাহলে তখন আসবে ধনাত্মক বঙ্কিম, ধনাত্মক বঙ্কিম। আর কিউর মানটা যদি ছোট হয় পি থেকে, তাহলে সেটা হবে ঋণাত্মক বঙ্কিম। আমি শর্টকাটে বলে দিলাম। আর সমান হলে সেটা আবার সুষম, তখন 0 আসে। ঠিক আছে? এমসিকিউ থেকে এটা হেল্প করতে পারে। তো এটা এই দুটো তো আসতে পারে যে কখন তোমার ধনাত্মক বঙ্কিম হবে, কখন ঋণাত্মক বঙ্কিম হবে। তখন তুমি কিভাবে লিখবা? যদি বিফলতার সম্ভাবনাটা সফলতার সম্ভাবনা থেকে বেশি হয়, বড় হয়, তাহলে সেটা কি হবে? ধনাত্মক বঙ্কিম হবে। আর যদি বিফলতার সম্ভাবনাটা সফলতার সম্ভাবনা থেকে ছোট হয়, তাহলে সেটা ঋণাত্মক বঙ্কিম হবে। লিখে রাখো এগুলো। আর যারা অধ্যায়টা করছো তারা এগুলো জানো। তারপরে যে আসলো দ্বিপদী বিন্যাস কখন ধনাত্মক বঙ্কিম হয়? মাত্র করলাম। তো ধনাত্মক বঙ্কিম হবে কখন? যখন পি কিউর মানটা বড় হবে। সো কিউ বড়, এই যে কিউ বড়। পি লেস দেন কিউ মানে পিটা ছোট। তাহলে আমরা কিউ মাইনাস পি করছিলাম না সূত্রের মধ্যে? তো কিউ মাইনাস পি এটা। তো এটি কিউটা যদি বড় হয়, পি যদি ছোট হয়, তাহলে তো এদের ডিফারেন্সটা একটা ধনাত্মক মান আসবে, তাই না? সেটাই লিখছি এখানে। যে পিটা ছোট, কিউটা বড়। চলো এবার এর পরটা দেখি। দ্বিপদী বিন্যাসের দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত কত? তো দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত মানে কি? কি শিখালাম মাত্র? ভেদাঙ্ক। তাহলে ভেদাঙ্ক কত? npq। আর যদি এটা পরিমিত ব্যবধান বলতো, তাহলে √npq। ঠিক আছে না? n ও p পরমাণু বিশিষ্ট পরামিতি আরকি, পরামিতি একই কথা। বিশিষ্ট দ্বিপদী বিন্যাসের গড় কোনটি? গড় হচ্ছে np, তাই না? দ্বিপদী বিন্যাসের গড় হচ্ছে np, আমরা জানি তো। দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে কি হলো? দ্বিপদী বিন্যাসের গড় বড়, ভেদাঙ্ক থেকে গুড। গড় ভেদাঙ্ক সমান না, আর গড় হচ্ছে np। তাহলে পেয়ে গেলাম কত? 1 আর 3।
সহজে করা যায়। এগুলোই আসে। ভয় পাওয়ার কিছু নাই। এগুলোই তোমার আসবে। যারা এই ক্লাসটা মনোযোগ দিয়ে করতেছো, তোমরা এখান থেকেই ৩ টা কমন পেয়ে যাবা। বলা যায়। দ্বিপদী বিন্যাসে ব্যবহৃত চলক কোনটি? ব্যবহৃত চলকটা কি? এটা বিচ্ছিন্ন দ্বৈব চলক আর ওয়ান কাইন্ড অফ দ্বৈব চলক, তাই তো? অবিচ্ছিন্ন তো হবে না। একমাত্র অবিচ্ছিন্ন নিয়ে কাজ করবে কি? পরিমিত বিন্যাস যেটা অধ্যায় ৬ সেটা। সো আনসার হচ্ছে ২, ৩। একটি নিরপেক্ষ মধ্যে একবার নিক্ষেপ করছে। কয়বার? একবার। একবার নিক্ষেপ করলে সেটা বার্নৌলি। তাহলে বার্নৌলি চেষ্টা বলা হয়, ওটাকে বার্নৌলি ট্রায়াল বা চেষ্টার ইংলিশ হচ্ছে ট্রায়াল। আর এটাকে অনেক সময় একক ট্রায়াল বলে, মানে একটা ট্রায়াল। সো আনসার এখানে ৩ টা। দ্বিপদী বিন্যাসের গড় কি হতে পারে? অঋণাত্মক, ধনাত্মক, শূন্যের বেশি। জি না। ধনাত্মক, শূন্যের বেশি, অঋণাত্মক। ৩ টাই হতে পারে। কারণ অঋণাত্মক মানে কি? শূন্য সহ শূন্য সহ শূন্য থেকে বড়। ঠিক আছে? সরি। আচ্ছা না, অঋণাত্মকটা এখানে হবে না। সরি, আমি এখানে করি। অঋণাত্মক হবে না। অঋণাত্মক হচ্ছে যখন সংখ্যার মানটা অঋণাত্মক কখন হয়? যখন শূন্য সহ ধনাত্মক মানগুলোকে আমরা বলি অঋণাত্মক। কিন্তু দ্বিপদী বিন্যাসের গড় শূন্য হয় না। ঠিক আছে? শূন্য হতে পারে না। সো এখানে আনসার হবে ২, ৩। আনসার হবে ২, ৩। আচ্ছা, এরপরে আসি। দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে সফলতার সম্ভাবনা P, বিফলতার সম্ভাবনা Q হলে তো কোনটা সঠিক? এই যে আমরা পড়ছিলাম। সফলতার সম্ভাবনা বিফলতার সম্ভাবনা যোগ করলে 1 হবে। তার মানে এটা রাইট। গড় এনপি রাইট। বেদাঙ্ক এনপিকিউ রাইট। তার মানে আনসার এটা। ইনফরমেশন ওগুলাই, ওই যে প্রথমে যে স্লাইডটা দেখেছি ওগুলাই বারবার আসবে। সো এই জন্য স্যার কি করছে এবার ওই ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলোকে আগে দিয়ে দিয়েছি। যারা কাদের জন্য? যারা ধরো অধ্যায়টা ভালো করে না পড়ে শুধুমাত্র এটা করতে আসছে তাদের জন্য। যারা করছে তাদের একটা রিক্যাপ হয়ে গেল, তাই না? আচ্ছা, দ্বিপদী সুষম হবে কখন? এই যে যখন পি কিউ সমান হবে, আর পি কিউ সমান হলে রুট বিটা 1 0 হয়ে যাবে, তাই না? তাহলে ১ আর ২ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপর কি বলতো? একটি কম্পিউটার দোকানে ল্যাপটপ বিক্রয়ের সংখ্যা দ্বিপদী বিন্যাস মেনে চলে বলে দিয়েছে এবং যার গড় হচ্ছে ৬, পরিমিত ব্যবধান ২। তাহলে এই যে দেখো, তো আমরা করছি কিছুক্ষণ আগে ম্যাথটা, স্টার মার্ক দিলাম যে অনেকগুলা সেটা আরকি। তো গড় মানে হচ্ছে এনপি, এনপি সমান ৬। পরিমিত ব্যবধান হচ্ছে √n(p)q সমান হচ্ছে √2। তাহলে স্কয়ার করে দিলে উভয় পাশে স্কয়ার করলে রুটটা চলে যাবে। তাহলে npq সমান হচ্ছে 2। np এর মান হচ্ছে ৬, ৬ বসালাম। তাহলে q এর মান হচ্ছে তোমার ৬ কে ২ দিয়ে ২ কে ৬ দিয়ে ভাগ করলে হবে 1/3। তো q যদি 1/3 হয় তাহলে p হবে তোমার 2/3। শর্টকাট করলাম একটু। তো p এর মানটা আমি এখানে বসিয়ে দিচ্ছি 2/3 = 6। তাহলে এখানে থাকতেছে কত? ২ দিয়ে এটা কাটলে ৩, ৩ দিয়ে এটা ৯। তাহলে আমার n এর মান হচ্ছে ৯। শেষ, সিম্পল। আচ্ছা। তাহলে এখন দেখো এরপর বলছি উদ্দীপক পদার্থ বিন্যাসে কি ধনাত্মক বঙ্কিম, কি ধরনের বঙ্কিম? সো একদম সহজ কথা ভাই। দেখো কিউর মান আর পি এর মান কে বড়? এখানে পিটা বড়। তাহলে এখানে পি বড়, কিউ ছোট। তাহলে পি বড়, কিউ ছোট, পিটা বড়, কিউ ছোট। তাহলে কি হবে? আমার ঋণাত্মক বঙ্কিম হবে। কেন? কারণ কিউ মাইনাস পি না? কিউ মাইনাস পি ছিল। তাহলে কিউ ছোট, পি বড়, এটা বড়, পিছনেরটা বড়, সামনেরটা ছোট। তাহলে ডিফারেন্স করলে মাইনাস কিছু একটা আসবে। তো ঋণাত্মক বঙ্কিম হয়ে গেল তো। আচ্ছা। তারপরে আসো একটি দ্বিপদী চলক x এর পরামিতি দেওয়া হয়। n আর p এর মান দেওয়া আছে। এখন বের করতে হবে না, দেওয়া আছে। তো বলছে গড় কত? গড় হচ্ছে কত? np। গড় হচ্ছে কত? np। তাহলে n হচ্ছে কত? ৪ আর এটা ৩, 0.3। তাহলে কত আসবে? 0.12 নাকি? আই থিংক দাঁড়াও আমি একটু গুণ করি। 4.13 ও 1.2, হ্যাঁ। তাহলে 1.2 তো আছে। 1.2 এই যে 1.2। তারপর হচ্ছে পি এর মান তুমি কত পাইছো? এটা এমসিকিউ দেখো। পি এর মান 0.3 পাইছো। কিউ এর মান কত? তাহলে 0.7 হবে। ১ থেকে যেগুলো বাদ দিবে সেটাই তো কিউ। তো কে বড়? কিউ বড়। কিউ বড় হলে এটা কি হবে? ধনাত্মক বঙ্কিম হবে। এই যে ধনাত্মক, এখন ধনাত্মক বঙ্কিম এখানেও আছে, এখানেও আছে। এখন কথা হচ্ছে অতি না অনতি সূচলক? অতি সূচলক নাকি অনতি সূচলক? তাহলে আমরা এটা কি করব কষ্ট করে? ওই যে সূচলতাঙ্ক থেকে ওটা বের করে নিব 1 - 6pq npq। এখানে আমরা মানগুলো বসাবো। 3 প্লাস 1 মাইনাস 6, পি এর মান হচ্ছে 0.3, কিউ এর মান হচ্ছে 0.7 আর npq গুণ করে দিই 6 ইন্টু 0.3, সরি n এর মান হচ্ছে কত? 4। 6 হবে না, এখানে 4 হবে। 0.7, ওকে। সো এটা ক্যালকুলেটর একটু দিতে হবে, করলে বুঝে যাবা কত আসে দেখি আমি, হ্যাঁ।
সো 3 প্লাস একসাথে ক্যালকুলেট করে ফেলিও। মান হচ্ছে তোমার 2.69, তাহলে মানটা কত? 2.69 আসছে। তাহলে 3 থেকে ছোট। 3 থেকে ছোট হলে সেটা অনতি সূচালো। তাহলে এখানে অতি আছে, অনতি আছে। তাহলে আনসার হবে খ নাম্বার। ঠিক আছে? কিভাবে করছি বুঝছো? জাস্ট এই বঙ্কিমতাঙ্ক সূত্রের মধ্যে এনপিকিউ মান বসিয়ে দেখেছি, যেহেতু 3 থেকে কম আসছে তাহলে এটা অনতি সূচালো। নেক্সট। একটি মিলে উৎপাদিত দ্রব্যের এত পার্সেন্ট খারাপ। তাহলে পি এর মান কত? সফলতার সম্ভাবনা ম্যাথ করলে যারা ম্যাথ করছে ওগুলো ইজি একদম। সফলতার সম্ভাবনা হচ্ছে 0.25 আর 12টি দ্রব্য, তাহলে এন এর মান হচ্ছে 12। তাহলে এনপি জানা আছে। তাহলে এনপি জানা থাকলে দেখো আগেরটা এনপি, এনপি জানা থাকলে আগের ম্যাথটাই। তাহলে একটি দ্রব্যের একটি খারাপ দ্রব্যের সম্ভাবনা কত? তাহলে দেখো এনপি জেনে গিয়েছি, তাহলে কিউ কত হবে? কিউ হচ্ছে 0.675, 0.75। ওকে, আচ্ছা। তাহলে একটু কাজ করি আমরা। কি হবে? আমরা এনপিকিউ জেনে গেছি, তাহলে আমাদের সম্ভাবনা ফাংশনটা কেমন হবে? যে 12cx p টু দি পাওয়ার x p টু দি পাওয়ার x, p এর মান কত? 0.25 x আর q টু দি পাওয়ার n মাইনাস x, q হচ্ছে কত? 0.75, তাহলে 12 মাইনাস x। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সম্ভাবনা ফাংশন। যারা ম্যাথ করছি আশা করি এটা ডিটেলস বলতে হচ্ছে না, কোথায় কেন করছি বুঝবা। এবার তুমি যে সেখানে কি বলছো? একটি খারাপ হওয়ার সম্ভাবনা, তাহলে এখানে এই যে এই একটি না, তাহলে x এর জায়গায় তুমি 1 বসাবা। তাহলে 12c1 0.251 0.75, 12 থেকে 1 গেলে আর থাকে 11। এটা মান বের করলে আমার কাজ শেষ। তো করে ফেলি। 12c ওর মান হচ্ছে 12.25, তারপর হচ্ছে তোমার 0.75 টু দি পাওয়ার 11, তাহলে আসতেছে 0.1267। এখানে কোনটা আছে? আচ্ছা, কাছাকাছি মিলতেছে, এটা হয়ে গেছে। হ্যাঁ, কাছাকাছি বা থাকবে। এখানে হয়তো বা 6 ছিল, আমি হয়তো ভুলে টাইপ করছি 5, হতেই পারে। তবে কাছাকাছি আছে, মানে অন্যগুলো থেকে তো সবচেয়ে কাছাকাছি আছে এটা। তারপর বলছে কি, উদ্দীপক খারাপ দ্রব্যের সম্ভাবনা যে বিন্যাস মেনে চলে। কোন বিন্যাস মেনে চলে ভাই? কোন বিন্যাস মেনে চলে? কোন বিন্যাস মেনে চলে? দ্বিপদী বিন্যাস মেনে চলে। কিভাবে বুঝছি? এন এর মান 12, এন এর মান 12, 30 থেকে ছোট। তো সেই বিন্যাসটা গড়টা ভেদাঙ্গ থেকে বড় হয় আমরা জানি। শেষ। আচ্ছা, এরপরে যাই। দ্বিপদী বিন্যাসে গড় দেওয়া আছে, ভেদাঙ্ক দেওয়া আছে। দেখি তো এবার পারে কিনা। তো গড় মানে এনপি, এনপি সমান দেওয়া আছে 3। বারবার দেখছো, বারবার আসছে এটা। এরকমই আসে। ভেদাঙ্ক দেওয়া আছে, তাহলে এনপি কিউ আগে কিন্তু পরিমিত ব্যবধান দিয়েছিল, এখন ভেদাঙ্ক দেওয়া আছে। সো আগে পরিমিত ব্যবধান দেওয়া ছিল, এই কারণে আমি রুট ওভার লিখেছিলাম। এখন কিন্তু রুট ওভার লিখি নাই, দেখছো? এখন এনপি কিউ লিখেছি। আগে কিন্তু রুট ওভার এনপি কিউ লিখছিলাম, কারণ তখন পরিমিত ব্যবধান দেওয়া ছিল। আচ্ছা, এনপি কিউ, এনপির মান হচ্ছে 3, তাহলে 3 কিউ ইকুয়াল টু 2, তাহলে কিউর মান কত? 2/3। তো আমাকে বলছে কি পরামিতি দয়, পরামিতির মান। তো পরামিতি কে এন আর পি, এন আর পি। তাহলে আমরা কিউর মান পাইছি, তাহলে পি এর মান কত হবে? 1 থেকে কিউটা বাদ দিলে থাকবে 1/3। আর এই 1/3 টা যদি আমি এখানে বসিয়ে দিই, n ইন্টু 1/3, 3 আর গুণন করলে হয়ে যাবে 9। তাহলে n এর মান হচ্ছে তোমার 9 আর p এর মান হচ্ছে 1/3। কোথায় আছে দেখি তো? 9 1/3 মিলে গেছে। বঙ্কিমতা কেমন হবে? তো বঙ্কিমতা জানার জন্য তো আমরা খুব সহজে করতে পারি। সে n p p আর q দিয়ে তাকালে হচ্ছে, দেখতে পাচ্ছি এখানে q টা বড় 2/3 আর এটা 1/3, তাহলে q বড়, তো q বড় হলে ধনাত্মক বঙ্কিম। এবার আসেন এখানে কি বলে, যে কোনো দ্বিপদী চলকের পরামিতি, এটা হচ্ছে np এর মান দেওয়া আছে। আচ্ছা, ভালো কথা। দ্বিপদী চলকের কেন্দ্রীয় পরিঘাত, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত, তার দ্বিতীয় কেন্দ্র মানে ভেদাঙ্ক জানতে চাইছে, npq। সো এটা আমি তোমাদের জন্য ছেড়ে দিব, দেখি তোমরা পারো কিনা। সো npq বের করবা, npq, npq এখন কত হচ্ছে? n এর মান হচ্ছে 5, গুড। n এটা হচ্ছে p, তাহলে q কত? q হচ্ছে 0.8, 1 থেকে 0.2 বাদ দিলে 0.8 থাকে। তো সেটা এখানে বসাবেন, বসাই আনসারটা মিলিয়ে নেবেন। ঠিক আছে? এবার আসো আকৃতি প্রকৃতি। তাহলে এখন তুমি দেখো, পি এর মান আসতেছে 0.2, কিউর মান 0.8, তাহলে কিউ বড়, তাহলে ধনাত্মক বঙ্কিম বুঝে গেছি। তাহলে ধনাত্মক বঙ্কিম, এখানে দুটোতে ধনাত্মক বঙ্কিম আছে। ধনাত্মক বঙ্কিম দুটোতে আছে, তাই না? কে বড়? কিউ বড়। কিউ বড় হলে তো ধনাত্মক বঙ্কিম, হ্যাঁ। তো ধনাত্মক বঙ্কিম দেয়া আছে। তো এখন ধনাত্মক বঙ্কিমের মধ্যে
এবার সূচালো কোনটা? অতি সূচালো না অনতি সূচালো? এটা জানার জন্য তোমাকে কি করতে হবে? তুমি করবা, কি বলে? ওই যে বিটা 2 এর সূত্রটা এখানে এপ্লাই করবা, মান বসিয়ে দেখবা কত আসে, সেটা কি ৩ থেকে বেশি না কম না ৩ এর সমান, সেটা করে ডিসিশনটা তুমি বের করবা। ঠিক আছে? NP কিন্তু তুমি জানো n এর মান ৫, p এর মান 0.2, q এর মান 0.8 ট্রাই করো একটা। আশা করি পারবা। সো এখানে ধনাত্মক ভঙ্গির মধ্যে যে এখানে অতি না অনতি এটা তুমি বের করবা। এটা অনতি তরসিটা এখানে হবে। আচ্ছা। যাই হোক আশা করছি তুমি এটা পারবা। পরেরটাতে যাই। দ্বিবিধাংশে গড় কত? NP এটা তো আমরা জানি। সিম্পল কাজ। দ্বিবিধাংশে পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি কত? √NPQ ডান। দ্বিবিধি বিন্যাস কখন পরিমিত বিন্যাসে রূপান্তরিত হয়? এইটা একটু মাথায় রাখো। এটা খুব সুন্দর। এটা MCQ। সেটা হচ্ছে যখন দ্বিবিধি বিন্যাসের চেষ্টা সংখ্যাটা অনেক বড় হয়ে যাবে, বেশি হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে। তখন যখন অনেক বেশি হবে এবং সফলতার সম্ভাবনা এবং বিফলতার সম্ভাবনা প্রায় সমান হয়ে যাবে। মানে P আর Q এর মানটা প্রায় সমান হয়ে যাবে। তখন দ্বিপদী বিন্যাস পরিমিত বিন্যাসে আকার ধারণ করে। এটা আমরা অধ্যায় ৬ MCQ করতে গেলে আবার পাবো। দ্বিপদী বিন্যাসে কখন বা কোন শর্তে সে পরিমিত বিন্যাস চলে আসে? তো সেটা হচ্ছে এইটা। আবার এটার সাথে একটা কথা বলে দিই, দ্বিপদী বিন্যাস কখন পৈশ বিন্যাসে রূপান্তরিত হয়? তখন n এর মানটা বড় আর p এর মানটা টেন্ডস টু 0 মানে শূন্যের কাছাকাছি ছোট হয়ে যায়। তখন সেটা পৈশ বিন্যাসে আকার ধারণ করে, দ্বিপদী বিন্যাস। তাহলে দ্বিপদী বিন্যাস কখন পৈশ হবে? যখন চেষ্টা সংখ্যাটা অনেক বড় এবং সফলতার সম্ভাবনাটা অনেক কমে যাবে, মানে ছোট হবে, তখন পৈশ বিন্যাসে চলে যাবে। আর যখন তোমার n এর মানটা বড়, মানে চেষ্টা সংখ্যাটা অনেক বড় হবে বাট আবার সফলতা এবং বিফলতার সম্ভাবনা প্রায় সমান হয়ে যাবে, তখন সেটা পরিমিত বিন্যাসের আকার ধারণ করবে। ঠিক আছে? একসাথে ২ টা MCQ আমরা দিয়ে দিলাম। এবার বলছে কি কোন দলীয় পরীক্ষার প্রতিটি চেষ্টায় ২ টি ফলাফল থাকলে তাকে কি বলে? সোজা বার্নৌলি চেষ্টা বলে ভাই। প্রতিটা চেষ্টায় ২ টা ফলাফল থাকবে। বার্নৌলি বিন্যাসের সীমা কত? ওই যে বললাম বার্নৌলি বিন্যাসে একটা চেষ্টা নিয়ে গঠিত। একটা চেষ্টা, একবার নিক্ষেপ করলে। তাহলে এটা মনে রাখবা ০ থেকে ১ পর্যন্ত, মানে ০ আর ১ ই থাকে অ্যাকচুয়ালি। বার্নৌলি বেলায় x এর মান হয় ২ টা 0 আর 1 মনে থাকবে? আর দ্বিপদীর বেলায় থাকে 0, 1, 2 করে n পর্যন্ত। বাট n এর মানটা মাস্ট বি লেস দ্যান 30 হইতে হবে। সো এটা হচ্ছে বার্নৌলি বেলায় x এর মান 0, 1। বার্নৌলি চলকের মান কত? 0 আর 1। আর দ্বিপদী চলকের মান হচ্ছে 0, 1, 2 করে n পর্যন্ত। n মাস্ট বি লেস দ্যান 30। আচ্ছা, এরপরে যাই। দ্বিপদী বিন্যাসে সফলতার সম্ভাবনা p, বিফলতার সম্ভাবনা q হলে নিচে কোনটি সত্য? ভাই দুটো যোগ করলে 1 হয়, আমরা জানি। তারপর দ্বিপদী বিন্যাসের সম্ভাবনার সমষ্টি কত? ১ সবগুলো বেলায়। যত সম্ভাবনা ফাংশন আছে সবার সম্ভাবনাগুলো যোগ করলে অবশ্যই ১ হইতে হবে। নাহলে তো সেই সম্ভাবনা ফাংশন হবে না। তাই না? এটা তো আমরা শিখছি অধ্যায় ২ তে। তারপরে p এর মান যদি বড় হয়, q এর মান ছোট হয়, তাহলে এটা ঋণাত্মক বঙ্গিম। মনে আছে তো, আর ব্যাখ্যা দিতে হবে? হবে না। ২ টি স্বাধীন দ্বিপদী চলকের যোগফল একটি দ্বিপদী চলক। এখানে যদি পৈশী চলক বলতো পৈশী চলক, পরিমিত চলক বললে পরিমিত চলক। ঠিক আছে? গড় ও ভেদাঙ্ক মধ্যে সম্পর্ক কি? গড় অলওয়েজ বড় ভেদাঙ্ক থেকে, জানি। দ্বিপদী মানে বিভেদাঙ্ক। এটা একটু স্টার মার্ক দেওয়া, এটা একটু ডিফারেন্ট, এটা প্রমাণ নেই। এটা একটু দিকে বিভেদাঙ্ক মানে সিভি। তোমরা সিভি করছো। সিভি মানে হচ্ছে যে সিগমা বাই এক্স বার ইনটু 100, ওইটা আরকি। তো ওইটা করছি ওইটাই। সো দ্বিপদী বিন্যাসের এটা হচ্ছে √q/np। ঠিক আছে? একটু মনে রাখি। প্রমাণ করে দেখাতে পারছি না, একটু মনে রাখি। দ্বিপদী বিন্যাসের গড় এনপিটা কি? অলওয়েজ ধনাত্মক, অলওয়েজ ধনাত্মক, এই যে অলওয়েজ ধনাত্মক। বলছিলাম গড় কখনো ঋণাত্মক হতে পারে না। দ্বিপদী পরীক্ষার চেষ্টা সংখ্যাটা এই যে দেখো, চেষ্টা সংখ্যা n এর মানটা ৩০ এর থেকে কম হতে হবে। n এর মানটা ৩০ এর থেকে কম হতে হবে। ঠিক আছে? ওকে। ও স্লাইড তো শেষ। তাহলে এর মধ্যে দিয়ে দেখো বেশিক্ষণ লাগে নাই আমাদের, তাই না? তো মোটামুটি হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে আমরা এই অধ্যায়টা মোটামুটি এমসিকিউ ওয়ান শট ক্লাস শেষ করে ফেলছি। তো যে এমসিকিউ আলোচনা করছি এগুলা থেকে আসবে, এগুলো হচ্ছে এত বাইরে আসবে না। সো যারা এই অধ্যায়টা পড়ছো তাদের একবার পড়া হয়ে গেল। আর যারা একদম ওই অধ্যায়টা পড়ো নাই তারা অবশ্যই প্রথম স্লাইডগুলো একটু ভালো করে পড়বা। পড়ে এই অধ্যায়টা এই এমসিকিউগুলো একটু দেখো। তাহলে দেখবা খুব সহজেই এখান থেকে আনসার করতে পারবা। আর একটা মজার বিষয় হচ্ছে এই অধ্যায় থেকে এমসিকিউ আমি যা পড়িয়েছি এগুলোর মধ্যেই আসবে। এত অ্যাডভান্স কিছু ওখানে আসে না। এইগুলো থেকেই বারবার আসবে, প্রতিবারই আসবে। সো একটু চ্যালেঞ্জ তোমার কাছে, সেটা হচ্ছে পারা জিনিসটা তুমি পারো। এইজন্য তুমি ক্লাসটা মনোযোগ সহকারে করবা। দরকার হলে প্রয়োজনে কয়েকবার করবা। করার পরে এই ক্লাসটা শেষ করার পরে এতটুকু পর্যন্ত যারা আসছো তোমরা এতটুকু করার পরে এবার নিজেরা
আ কোনো তোমার টেস্ট পেপার বলো, কিছু একটা আ যার কাছে যেটা আছে সেটা একটু করে একটা মডেল টেস্ট দিবা। ট্রাই করবা নিজে পারতেছো কিনা। ঠিক আছে? অবশ্যই একটু শুধু পারলে হবে না। যেহেতু এটা ম্যাথমেটিক্যাল কয়টা ম্যাথ আছে, ম্যাথমেটিক্যাল ওগুলো দ্রুত করতে হবে। সো ওগুলো একটু প্র্যাকটিস করবা। ঠিক আছে তাহলে? সবাইকে ধন্যবাদ।